বাংলাদেশে ক্ষমতা বদলে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা নেই জানালেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। ট্রাম্পের আমন্ত্রণ পেলেন তারেক রহমান। দ্রুত নির্বাচনী রোডম্যাপ দেবে সরকার জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। নিবন্ধিত সব দল নিয়েই হবে নির্বাচন বললেন সিসি। বিএনপির ঐক্যে ফাটল ধরানোর চেষ্টা চলছে মন্তব্য ফখরুলের। জনগণকে স্বস্তি দিতে ব্যর্থ সরকার বললেন রিজভী। এবং আন্তর্জাতিক ক্রিকেটের বোলিংয়ে নিষিদ্ধ হলেন সাকিব আল হাসান, খেলতে পারবেন ব্যাটার হিসেবে জানালো বিসিবি। স্বাগত এশিয়ান প্রাইম নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে সাথে আছি সুবর্ণা গোলন্দাজ। শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। সিলেটের বিত্তবান মানুষের সহায়তা ও ব্র্যাকের আর্থিক অনুদানে প্রতিষ্ঠিত কিডনি ফাউন্ডেশন হাসপাতালের উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই উদ্যোগে সুবিধাবঞ্চিতরা সবচেয়ে বেশি উপকৃত হবে বলে জানান তিনি। আজ সিলেটের নাজিরের গাঁওয়ের বাদাঘাট রোড এলাকায় নতুন প্রতিষ্ঠিত কিডনি ফাউন্ডেশন হাসপাতালের উদ্বোধনী অনুষ্ঠানে এক ভিডিও বার্তায় তিনি হাসপাতালের উদ্বোধনী ঘোষণা করেন। উদ্বোধনী বার্তায় তিনি বলেন, এই হাসপাতাল গড়ার পেছনে যারা সংযুক্ত আছেন তারা সবাই সুপরিচিত মানুষ। তিনি বলেন, এই ১৫০ শয্যার হাসপাতালে বিশেষ করে ভূমিকা রাখবে সুবিধাবঞ্চিত মানুষের স্বাস্থ্যসেবায়। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন মুর্শিদ ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধুরী। ছাত্র জনতার আন্দোলন এবং শেখ হাসিনা সরকারের পতনের পেছনে যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা নাই বলে মন্তব্য করেছেন দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বলেন, বাংলাদেশের শাসন ব্যবস্থার পরিবর্তনে যুক্তরাষ্ট্রের হাত ছিল এমন অভিযোগ ভিত্তিহীন ও অযৌক্তিক। আগস্টে হোয়াইট হাউসের পক্ষ থেকেও হস্তক্ষেপের অভিযোগকে প্রত্যাখ্যান করে মার্কিন যুক্তরাষ্ট্র। মুখপাত্র কারিন জিন পিয়ের বলেন, এসব ঘটনায় যুক্তরাষ্ট্রের কোনো মার্কিন সম্পৃক্ততা ছিল না। গত ১১ আগস্ট ভারতের ইকোনমিক টাইমস পত্রিকায় শেখ হাসিনার বক্তব্য যোগ করে একটি প্রতিবেদন প্রকাশ করে। তাতে শেখ হাসিনার বক্তব্য উদ্ধৃত করে বলা হয়, যুক্তরাষ্ট্র তার পতনের ভূমিকা পালন করছে, কারণ যুক্তরাষ্ট্র সেন্ট মার্টিন দ্বীপের নিয়ন্ত্রণ নিতে চায়। যদিও হাসিনার ছেলে জয় বলেন, তার মা কখনোই এই ধরনের কোনো কথা বলেননি। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত হতে যাওয়া ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীকে আমন্ত্রণ জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। জানা গেছে, আগামী ৫-৬ ফেব্রুয়ারি এটি অনুষ্ঠিত হবে। মার্কিন কংগ্রেসনাল কংগ্রেসের নেতৃত্বে জাতীয় প্রার্থনা প্রাতরাশ অনুষ্ঠিত হয়। ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট ইভেন্টটি মূলত খ্রিস্টান ব্যক্তিত্ব, পাদ্রী, নির্বাচিত কর্মকর্তা এবং উদ্যোক্তাদের একটি সমাবেশ, যা সাধারণত ৬ ফেব্রুয়ারি প্রথম বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত হয়। মার্কিন এই বার্ষিক অনুষ্ঠানটি প্রথমে প্রেসিডেন্সিয়াল প্রেয়ার ব্রেকফাস্ট নামে পরিচিত ছিল। পরে ১৯৭০ সালে এর নামকরণ হয় ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট। পৃথিবীর অন্য কোনো দেশের এত রাজনৈতিক দলের শাখা নেই যত বাংলাদেশে রয়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। তিনি বলেন, শিগগিরই রোডম্যাপ নিয়ে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবে সরকার। সকালে রাজধানীর একটি হোটেলে ব্র্যান্ডিং বাংলাদেশ শীর্ষক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ওয়ালিদ সিদ্দিকীর রিপোর্টে বিস্তারিত। রাজধানীর একটি হোটেলে ব্র্যান্ডিং বাংলাদেশ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত হন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। এ সময় পররাষ্ট্র উপদেষ্টা বলেন, রাজনৈতিক অস্থিরতা কেটে গেলে বিনিয়োগকারীরা আগ্রহী হবে। তাই যত দ্রুত সম্ভব নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরে কাজ করছে সরকার। আমাদের লক্ষ্য তো একটা, যে নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা যথাশীঘ্র সম্ভব, আমরা সেটা জানি এবং সেই লক্ষ্যেই এই সরকার কাজ করছে। একটা রোডম্যাপ এসে গেলে আমি জানি যে অনেকেই নিরাপদ বোধ করবেন এবং ইনভেস্টমেন্ট আসবে। আমাদের যে দুটো তিনটে রাজনৈতিক দল বড় বড় আছে বাংলাদেশে, তারা হলো পৃথিবীর সবচেয়ে বড় রাজনৈতিক দল। কারণ পৃথিবীর কোনো দেশের কোনো রাজনৈতিক দলের এত শাখা, এত কর্মী নাই পৃথিবীর বাকি অংশে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিমানবন্দরে প্রবাসীদের হয়রানি বন্ধে সর্বোচ্চ ব্যবস্থা নেবে সরকার। হয়রানি মিশনে, এয়ারপোর্টে, বিশেষ করে এয়ারপোর্টে, এটা আমি আপনাদেরকে শুধু এটুকু বলতে পারি যে এমনকি যে ঘটনাটার কথা সম্প্রতি ঘটেছে, এটা অবিলম্বে এটার ব্যবস্থা নেওয়া হয়েছে এবং আমি নিশ্চিত যে কালপ্রিট যে সে অনুষ্ঠানের বিশেষ অতিথি বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, টাকা পাচার ও ব্যাংকিং খাতে সুশাসন ফিরে আসায় অর্থনীতি স্থিতিশীল রয়েছে। টাকার যে পাচারটা ছিল সেটা বন্ধ হয়েছে। এই গুড গভর্নেন্স হওয়াতে দুর্নীতি কিছুটা হলেও কমে যাওয়ার কারণে আজকে আমাদের এই রেমিটেন্সের প্রভাবটা বেড়েছে। গত 5 মাসে রেমিটেন্স বেড়েছে 3 বিলিয়ন আর রপ্তানি $2.5 বিলিয়ন বেড়েছে বলেও জানান তিনি। শত প্রতিকূলতা সত্ত্বেও, রাজনৈতিক অস্থিরতা সত্ত্বেও আপনারা জানেন যে আমাদের রেমিটেন্সের প্রবাহ সর্বকালীন সময়ের সবচেয়ে বেশি। এখানে ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা। সংস্কার কমিশনের প্রতিবেদনে দেওয়ার পর রাজনৈতিক দলগুলোর নিবন্ধন নিয়ে নতুন পরিকল্পনা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়া প্রসঙ্গে তিনি বলেন, সময় আসলে দেখা যাবে কোন কোন দলের নিবন্ধন থাকে। ভোটার আইডি কার্ড সংশোধনের আর্থিক দুর্নীতির সাথে বিগত দিনে যারা জড়িত ছিল তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে বলেও জানান প্রধান নির্বাচন কমিশনার। সিলেট সার্কিট হাউজে ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সিলেট আঞ্চলিক নির্বাচন অফিসের আয়োজনে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। আগামী জাতীয় নির্বাচনে ইভিএমের মাধ্যমে হবে না জানিয়ে তিনি বলেন, প্রবাসীরা নির্বাচনে অংশ নিতে পারবেন। সে লক্ষ্যে তাদের ভোটার করার প্রক্রিয়া চলছে। একদিনে সব নির্বাচন করা কোনোভাবেই সম্ভব না বলেও জানিয়েছেন সিইসি। এই সবগুলো নির্বাচন একদিনে করার যে এটা একটা আমাদের জন্য আদৌ গ্রহণযোগ্য একটা সুপারিশ নয়, এটা বাস্তবায়নযোগ্য নয়। ইসি এটাকে কোনো বাস্তবায়নযোগ্য পরামর্শ বলে মনে করে না। যখন আমরা শিডিউল ঘোষণা করি তার আগে যে কটা দল নিবন্ধিত থাকে ওদের মধ্যে একটা সুন্দর করে একটা নির্বাচন আয়োজন করা। সময় আসুক, দেখবেন কারা কারা নিবন্ধিত অবস্থায় থাকে, যারা যারা থাকবে তাদের নিয়ে নির্বাচন করবো। আমরা অপেক্ষা করুন, আমরা অপেক্ষা করে দেখি, ওই সময় পর্যন্ত একটা অপেক্ষা করে দেখি। বিএনপির ঐক্যে ফাটল ধরানোর চেষ্টা চলছে মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান। আজ এবি পার্টির সম্মেলনে এসব কথা বলেন তিনি। এ সময় সোনার বাংলাদেশ নয়, তরুণদের নিয়ে নতুন বাংলাদেশ গড়ার কথা জানান বক্তারা। সোহাগ মিয়ার ক্যামেরায় কাউসার আহমেদের রিপোর্টে দেখুন বিস্তারিত। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এবি পার্টির প্রথম জাতীয় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হাঁটি হাঁটি পা পা করে চলবার যে পথ, জন আকাঙ্ক্ষার বাংলাদেশ থেকে শুরু করে। এ সময় তিনি বলেন, সংস্কার ও নির্বাচন নিয়ে বিএনপির অবস্থানের ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে। তিনি জানান, সব দলমতের ভিত্তিতে ঐক্যবদ্ধ জাতীয় সরকার করতে চায় বিএনপি। আমাদের দেশের কিছু মানুষ তারা আজকে বিভিন্নভাবে এই ঐক্যে তারা কিছু ফাটল ধরানোর চেষ্টা করছেন। আমি জানি সেই চেষ্টা সফল হবে না। আমরা অবশ্যই সম্মিলিতভাবে ঐক্যবদ্ধভাবে আমাদের যে লক্ষ্য, সেই লক্ষ্যে আমরা পৌঁছতে সক্ষম হবে আমি বিশ্বাস করি। সম্মেলনে অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে নির্বাচিত সরকার হাতে ক্ষমতা হস্তান্তর করার কথা জানান অন্যান্য বক্তারা। দেশ পরিচালনার সামনের দিকে নিয়ে যাওয়ার দায়িত্ব এখন অন্তর্বর্তী সরকারের হাতে, যেহেতু তারা ক্ষমতায়। কিন্তু এটা ঠিক, এরা অভিজ্ঞ নন, এরা রাজনীতির মধ্যে পড়ে দেশকে গড়বার কাজে অভিজ্ঞ নন। এই জন্য আমি মনে করি বরঞ্চ দেশ গড়বার দায়িত্ব আমাদের, যারা ক্ষমতার বাইরে আছি। আমরা চাই আপনারা দ্রুত সময়ের মধ্যে আপনারা কি করতে চান এবং বিগত 5 মাসে কি করেছেন তার একটি পরিকল্পনা প্রকাশ করবেন এবং দলগুলোর যে চাওয়া একটি রোডম্যাপ প্রকাশ করবেন। এতে করে রাজনৈতিক দলগুলোর সংশয় এবং সন্দেহ আপনাদের উপর যে তৈরি হয়েছে সেটি কমবে। এবি পার্টির কাউন্সিলে ভোটের মাধ্যমে মুজিবুর রহমান মঞ্জু চেয়ারম্যান এবং ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ সেক্রেটারি হিসেবে নির্বাচিত হয়েছেন। যখন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের একটা পর্যায়ে আমি গ্রেফতার হয়েছিলাম। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। নতুন করে শতাধিক পণ্যে
ভ্যাট বাড়ানোর ঘটনায় সাধারণ মানুষের উপরে চাপ বাড়বে, এতে করে সরকারের প্রতি জনগণের আস্থার চির ধরতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন রিজভী। অভিযোগে করেন, বাজারের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকার ক্রমান্বয়ে ব্যর্থতার দিকে ধাবিত হচ্ছে। এ সময় তিনি অভিযোগ করেন, এনসিটিভি নবম দশম শ্রেণীর পৌরনীতি নতুন বইয়ে ভুল তথ্য দিয়ে আওয়ামী লীগকে হিরো আর বিএনপিকে হেয় প্রতিপন্ন করে কোমলমতি শিক্ষার্থীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছে। ভারত সরকার হাসিনাকে আশ্রয় প্রশ্রয় দিয়ে বাতিল হওয়া ভিসার মেয়াদ বাড়িয়ে বাংলাদেশের জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত বলে অভিযোগ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব। 43তম বিসিএসের 267 জনকে প্রশাসন ক্যাডারে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। সহকারী কমিশনার হিসেবে তাদের বিভিন্ন বিভাগে পদায়ন করা হয়েছে। আজ জনপ্রশাসন মন্ত্রণালয়ের এই সংক্রান্ত প্রজ্ঞাপন মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। উপসচিব মোহাম্মদ শহীদুল ইসলামের স্বাক্ষর করা ওই প্রজ্ঞাপনে বলা হয়, 43তম বিসিএস পরীক্ষার ফলাফলের ভিত্তিতে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের 25 জানুয়ারি পত্রের সুপারিশের পরিপ্রেক্ষিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নবনিয়োগ শাখার 30 ডিসেম্বর 2024 তারিখে প্রজ্ঞাপন মূলে 267 জন কর্মকর্তাকে বিসিএস প্রশাসন ক্যাডারে সহকারী কমিশনার হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে। এসব কর্মকর্তাদের 15 জানুয়ারির মধ্যে নামের পাশে বর্ণিত বিভাগের বিভাগীয় কমিশনারের কাছে যোগদানের নির্দেশ দেওয়ার পাশাপাশি তাদের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া হয়েছে। সাকিব আল হাসানের চ্যাম্পিয়ন ট্রফি খেলার সম্ভাবনার পরিবর্তে এলো দুঃসংবাদ। 21 ডিসেম্বর চেন্নাইয়ে দেওয়া এই পরীক্ষায় আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা না হলেও জানা গেছে এই পরীক্ষায় পাশ করতে পারেননি বাঁহাতি এই অলরাউন্ডার। বোলিং অ্যাকশনে ত্রুটি থাকার কারণে আন্তর্জাতিক ক্রিকেট সহ সব ধরনের ক্রিকেটে তার বোলিং নিষিদ্ধ হয়েছে। দ্বিতীয় পরীক্ষাতেও উত্তীর্ণ হতে না পারায় তিনি এখন কেবল ব্যাটার হিসেবে খেলতে পারবেন। গত বছরের সেপ্টেম্বরে কাউন্টি ক্রিকেট খেলতে গিয়েই সাকিব বিপাকে পড়েন। সেখানে তার বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেন আম্পায়াররা। এরপর আইসিসি অনুমোদিত বোলিং অ্যাকশন পরীক্ষাগারে পরীক্ষা দিয়েও উত্তীর্ণ হতে পারেননি সাকিব। তথ্য সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম বলেছেন, ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব হচ্ছে মনন বিকাশের একটি মাধ্যম। বিকেলে জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে 23তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা বলেন। দেশের সংগ্রামের ইতিহাস সংস্কৃতি বিভিন্ন আন্তর্জাতিক প্ল্যাটফর্মে তুলে ধরার আহ্বানও জানান তিনি। এর আগে বাংলাদেশ ও চীনের কূটনৈতিক সম্পর্কের 50 বছর পূর্তি উপলক্ষে চীনা চলচ্চিত্রের পোস্টার প্রদর্শনী কর্নারের উদ্বোধন করেন তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন বিশেষ অতিথি চীনের রাষ্ট্রদূত ইয়া ওয়েন এবং চীনা চলচ্চিত্র প্রশাসনের আন্তর্জাতিক বিভাগের পরিচালক শু ইয়াং। প্রিমিয়াম মেগা গেটেড কমিউনিটি রূপায়ণ সিটিতে শুরু হলো রূপায়ণ সিটি প্রেজেন্স প্রাভা হেলথ ফেস্ট এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতা, যেখানে বিশেষজ্ঞ চিকিৎসকরা দিচ্ছেন স্বাস্থ্যসেবা ও পরামর্শ। এই ফেস্ট চলবে 11 জানুয়ারি পর্যন্ত। মেহরাব সুমনের রিপোর্ট। সবুজে ঘেরা পরিবেশ এবং স্বাস্থ্য সচেতন নাগরিকদের জন্য পর্যাপ্ত খোলা জায়গা নিয়ে নির্মিত আধুনিক প্রিমিয়াম মেগা গেটেড কমিউনিটি রূপায়ণ সিটিতে আয়োজন করা হয় রূপায়ণ সিটি প্রেজেন্টস প্রাভা হেলথ ফেস্ট এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতা। সিটির বাসিন্দাদের সমাজ সেবামূলক কর্মকাণ্ডের ধারাবাহিকতায় রূপায়ণ সিটিতে এই আয়োজন করা হয়। চমৎকার এই আয়োজন ভিন্ন মাত্রা যোগ করেছে রূপায়ণ সিটিতে, যেখানে বিশেষজ্ঞ চিকিৎসক দিচ্ছেন স্বাস্থ্যসেবা ও পরামর্শ। ফ্যামিলি ফিজিশিয়ানই কিন্তু প্রাইমারি লেভেলে চিকিৎসাটা দিয়ে থাকে এবং যেটা খুবই ম্যান্ডেটরি। আপনি যে কোনো ধরনের ডিজিজ বা হেলথ ইস্যুস সবকিছু কিন্তু ফ্যামিলি ফিজিশিয়ান। এখানকার যে কমিউনিটিটা আছে রূপায়ণ সিটির, তো ওদেরকে আসলে একটা হেলথ সার্ভিস দেয়া। তো আমাদের সাথে হচ্ছে কি আমরা ভাইটাল নিয়েছিলাম, হাইট ওয়েট এগুলোর সাথে আমাদের ডক্টর ছিল, আমি ক্লিনিক্যাল নিউট্রিশনের ডায়েটিশিয়ান আছি। স্বাস্থ্য সচেতন নগরবাসীর স্বাস্থ্যসেবা বৃদ্ধির লক্ষ্যে এই আয়োজন বলে জানান প্রাভার ম্যানেজার। আমরা আজকে এসেছি রূপায়ণ সিটি উত্তরাতে। আমরা রূপায়ণ সিটির কোলাবোরেশনে একটা প্রাভা হেলথ কমিউনিটি ফেস্ট করছি।
আমরা আসলে কমিউনিটিতে কিভাবে স্বাস্থ্য সচেতনতা বাড়ানো যায় এবং হেলথ কেয়ারটাকে কিভাবে আরও অ্যাক্সেসিবল করা যায় ওটা নিয়ে আমরা কাজ করছি। প্রাভা হেলথে যে বিভিন্ন সার্ভিসগুলো আছে, ধরেন আমাদের 24টারও বেশি ডিপার্টমেন্টের 70টারও বেশি ডক্টর আছে, আমাদের বিভিন্ন ল্যাব টেস্ট আছে যেটা আমরা ঘরের ল্যাবের মাধ্যমে হোম স্যাম্পল কালেকশনও করে থাকি। ভবিষ্যতেও এ ধরনের হেলথ ফেস্টের আয়োজন করা হবে বলে জানান সংশ্লিষ্টরা। মেহরাব সুমন, এশিয়ান টেলিভিশন, ঢাকা। শেষ করব এশিয়ান প্রাইম নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। বাংলাদেশে ক্ষমতা বদলে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা নেই জানালেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। ট্রাম্পের আমন্ত্রণ পেলেন তারেক রহমান। দ্রুত নির্বাচনী রোডম্যাপ দেবে সরকার জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। নিবন্ধিত সব দল নিয়েই হবে নির্বাচন বললেন সিসি। বিএনপির ঐক্যে ফাটল ধরানোর চেষ্টা চলছে মন্তব্য ফখরুলের। জনগণকে স্বস্তি দিতে ব্যর্থ সরকার বললেন রিজভী। এবং আন্তর্জাতিক ক্রিকেটের বোলিংয়ে নিষিদ্ধ হলেন সাকিব আল হাসান। খেলতে পারবেন ব্যাটার হিসেবে জানালো বিসিবি। এশিয়ান প্রাইম নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।